রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা 15 থেকে 20 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ। দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংকও, মন্তব্য ফরাসউদ্দিনের। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘন্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। জামালপুরে পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ, অস্বীকার পুলিশের। থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নার্সদের ধর্মঘটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। এবং ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে আজ দুপুরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকও দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন কমিটির প্রধান। আর অর্থমন্ত্রী বলেছেন, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এটি জনসম্মুখে প্রকাশ করা হবে। গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় 800 কোটি টাকা চুরি হয়। বিষয়টি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রায় 1 মাস পর 7 মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থ চুরির ঘটনাটি সত্য বলে স্বীকার করা হলে দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এরপর 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই দিন অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গঠনের 1 মাস পরে গত 20 এপ্রিল অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং তদন্তের জন্য নির্ধারিত 75 দিন শেষে সোমবার অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এ সময় কমিটির প্রধান সাংবাদিকদের জানান, সুইফটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও এর দায় এড়াতে পারে না। তবে রিপোর্টের বিস্তারিত জানাননি তিনি। আমরা দেখেছি কারা দায়ী, কে কোন উদ্দেশ্যে কাজটা করেছে। আমাদের পক্ষে বাইরের কোন সাইবার ক্রিমিনালরা দায়ী সেটা নির্ধারণ করা সম্ভব ছিল না, উচিত ছিল না, আমাদের কর্মপরিধিতেও ছিল না। কিভাবে টাকাটা কতটুকু আদায় করা সম্ভব এটা আমরা একটা চিত্র দিয়েছি। আগে মনে হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো সম্পৃক্ততা নাই, এখন একটু পরিবর্তন এটা হয়েছে। বাংলাদেশ ব্যাংকেরও কি ধরনের সম্পৃক্ততা ছিল এইটার মধ্যে আমরা অনুসন্ধান করেছি। সুইফটের দায়িত্ব আছে, তারা সম্পূর্ণ দায় কিনা, মূল দায় কিনা সেটারও বিশ্লেষণ এখানে আছে, কিন্তু সুইফট কখনো তার দায় এড়াতে পারবে না। এ প্রতিবেদন তৈরিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না বলেও জানান তিনি। কোনো চাপ অনুভব করি না, এই ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো রকমের চাপ ছিল না। এদিকে বর্তমানে এ বিষয়ে করণীয় কি সে ব্যাপারে পরামর্শ রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শীঘ্রই প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হবে। এখন কিছু বলবো না, এটা ইট উইল বি পাবলিশড। আমি এটা পড়ে নেই, পড়ে নিলে পরে ইট উইল বি পাবলিশড। প্রতিবেদনের সব সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তারপরে দেখবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংরক্ষণের দুর্বলতা খুঁজে বের করে তা সমাধানে মনোযোগী হওয়া দরকার বলে মনে করেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এছাড়া রিজার্ভ চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত তার। কিন্তু গ্লোবালি সাইবার সিকিউরিটি বিশেষত এই সমস্ত ফাইন্যান্সিয়াল স্যাংশন সংক্রান্ত সিকিউরিটি এখন একটা বড় এমার্জিং ইস্যু। আমাদের করণীয় কাজ হচ্ছে, আমরা যে সমস্ত জায়গায় আমাদের গাফলতি ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায়োরিটি হওয়া উচিত আমাদের সে সমস্ত জায়গাগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এটা আমরা টাকা ফেরত পাবো, সেটা পাবো কিনা বা কবে পাবো সেটা আরেকটা ইস্যু। যে তথ্য
প্রাথমিকভাবে পেয়েছি তার ভিত্তিতে কিছুটা অনুমানের ভিত্তিতে আমরা বলতে পারি। তবে যদি উইলফুল ডিফল্ট থাকে আমার মনে হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি। আর আনউইলফুল হলে যদি যেটা হচ্ছে আনইনটেনশনাল হলে সে আনইনটেনশনালেরও প্রত্যেকটা দায়বদ্ধতা আছে। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে ভারতকে সঙ্গে নিয়েই এই প্রকল্প কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। রিপোর্ট এহসান জুয়েলের। 1975 সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেয় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। 96টি গেট যুক্ত 2.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ 31,20,000 কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে 4টি সমীক্ষা চালানোর পর 2002 সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্র মত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ আরেকদিকে হচ্ছে ভারত, সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র 5 কিলোমিটার ভাটিতে, আর এটা 100 কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী 2026 সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর 1 প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। 2018 সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে 2025 সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ 4 দফা দাবিতে সারা দেশে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন ব্যবসায়ীরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তায় অবস্থান নেন তারা। একই দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে 1 ঘন্টা কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নতুন আইন কার্যকর হলে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আরও বাড়বে, ফলে কমে যাবে পণ্যের বিক্রি। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি বিপাকে পড়বেন ভোক্তারাও। তাই আসছে অর্থ বছরেও নতুন ভ্যাট আইন বহাল রাখার দাবি জানান তারা। যে ভোক্তা সে 100 টাকার পণ্য প্রয়োগ করলে তাকে 115 টাকা দিতে হবে। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। চাকরি হারাবো, মালিকের ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে আমাদের মালিক কিভাবে বেতন দিবে? আমরা সরকারের কাছে প্যাকেজ ভ্যাট চাচ্ছি। বর্তমান রিয়েল এস্টেটের যেই ধস, এই পরিস্থিতিতে আমাদের এই সেক্টর থেকে 15% ভ্যাট আদায় করা ক্রেতার নিকট থেকে কোনো ক্রমেই সম্ভব না। এদিকে সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা বলেন, প্যাকেজ ভ্যাট বাতিল করে পাইকারি ও খুচরা বিক্রির ওপর 15% ভ্যাট আরোপ করা হলে বিভিন্ন হাত ঘুরতেই এর মূল্য কয়েক গুণ বেড়ে যাবে। এতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। পণ্যের দাম বেড়ে যাবে, আর বিশেষ করে আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। পাইকারি থেকে যখন খুচরা বিক্রি করবে সে আরো 15% দিবে। দেখা যায় যে এইটা প্রায় 200% গিয়া করাবে। কর্মসূচি পালিত হয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলা শহরেও।
এর আগে 2012 সালে ভ্যাট আইন সংশোধন করে চলতি বছরের 1 জুলাই থেকে 15% হারে ভ্যাট কার্যকরের ঘোষণা দেন অর্থমন্ত্রী। 2 জুন আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট আইন বিষয়ে নির্দেশনা আসার কথা রয়েছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সাভারের ট্যানারি শিল্পনগরীর নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 10 নির্মাণ শ্রমিক আহত, মালিক পলাতক। এবং রংপুরে 5 বছরের শিশু হত্যার দায়ে মা ও সৎ বাবার ফাঁসির আদেশ। কুমিল্লায় হত্যা মামলায় 14 জনের যাবজ্জীবন। কর্তব্যরত অবস্থায় ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি ডাক্তার ও নার্সদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি AKM শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ি থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে হাশেম আলী নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায় 14 এপ্রিল পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় হাশেম আলীর স্ত্রী লাকি বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাকি বেগমকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ঢাকা থেকে তার স্বামী হাশেম আলীকে গ্রেপ্তার করে সরিষাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় গতরাত 3টার দিকে হাশেম আলী আত্মহত্যার চেষ্টা করে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাশেম আলীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ করে থানার সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। এই ঘটনার প্রতিবাদে বেলা 11টা থেকে সরিষাবাড়ি টাঙ্গাইল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। ঘটনা তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেয় তারা। থানার ভিতর টর্চারিং করে আমার বাইরে মারছে। এই ঘটনার সাথে যে দারোগা পুলিশ জড়িত থাক, যে টর্চারিং করে থাক, তার আমরা সুস্থ বিচার চাই। যেটা দেখি যে রোগীর গলায় ফাঁসের দাগ আছে, ফাঁস দেওয়ার দাগ আছে এবং রোগীর একদম মুমূর্ষু অবস্থা। আমাদের সব চেষ্টার সত্ত্বেও রোগীটা মারা যায়। হাজতখানায় গংরানির শব্দ শুনতে পায়, ধাপাধাপি শব্দ শুনে সে দ্রুত দেখে, ডিউটি অফিসারকে নিয়ে গেট খুলে ওখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে সেখানে তার চিকিৎসা হয়, হাসপাতালে অ্যাডমিট করা ইমার্জেন্সিতে, এবং কিছুক্ষণ চিকিৎসা করার পর ইমার্জেন্সি ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সাভারের ট্যানারি শিল্পনগরীর নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 10 নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। দুপুরে হেমায়েতপুরের হরিণাধার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 20 থেকে 30 জন নির্মাণ শ্রমিক ওই ভবনটিতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করেই ভবনটির ছাদ ধসে পড়ে। এতে 4 জন শ্রমিক ওই ভবনের নিচে চাপা পড়েন। আহত হন আরও 6 জন। ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর থেকে মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পলাতক রয়েছে। যখন লোডটা পড়ছে মানে নিচের টিচিংটা একটু দুর্বল ছিল, যার কারণে ছাদটা ধসে গেছে। হঠাৎ করে এই জিনিসটা মানে আজ থেকে নেমে যায়, হ্যাঁ নেমে যাওয়ার ফলে আমরা নিচে পড়ে যাই। এখানে নিচে পড়ে গেছিলাম, এখানে হাতে একটু লাগছে, পায়ে লাগছে। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি তার মধ্যে কেউ মারা যায় নাই, আর বাকিটা ব্যাপক তল্লাশি করে নিচে বোঝা যাবে যে আসলে কেউ আছে কিনা। তো আপাতত আশপাশের যারা আছে বা তাদের লোকজন যেটা বলছে যে নিচে নাই। রংপুরে 5 বছরের শিশু হত্যার দায়ে মা ও সৎ বাবাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদিকে কুমিল্লায় মতিউর রহমান হত্যা মামলায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ফাঁসির আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, স্বামীর প্ররোচনায় 2014 সালের 12 এপ্রিল মা আদুরি রানী তার সন্তানকে গলা টিপে হত্যা করে। কুমিল্লায় 1999 সালে 23 মার্চ পূর্ব শত্রুতার জেরে নালবাগ এলাকার মতিউর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে 2002 সালের 11 এপ্রিল
পুলিশ 20 জনকে আসামি করে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আজ জেলা ও দায়রা জজ 3-এর বিচারক এম আলী আহমেদ 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলা রাষ্ট্রপক্ষ 11 জন সাক্ষী উপস্থাপন করেন। অর্ধবিজ্ঞ অতিরিক্ত তৃতীয় আদালত জনাব এম আলী আহমেদ সাহেব 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাংলার সময় আরো থাকছে। জমে উঠেছে ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট ও অলিগলি। যোগ্য প্রার্থী বাছাইয়ে চলছে আলোচনা সমালোচনা। পাবনায় কীটনাশকের বিষক্রিয়ায় 25 জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরে টেবুনিয়ার বিএডিসির বীজ গুদামে কর্তব্যরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা জানায়, সকাল থেকে টেবুনিয়ার গুদামে 80 জন শ্রমিক বীজ প্রক্রিয়াকরণের কাজ করছিল। এ সময় পোকা দমনের জন্য ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ায় শ্রমিকরা অজ্ঞান হয়ে যান। পরে বিএডিসি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতিকর বিষ শরীরে প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে চিকিৎসক। কাজ করতে যাই মানে আমার শরীর মুখ টুক দিতে হয়ে গেছে, গা একবারে মানে অসুস্থ হয়ে গেছে, গায়ে কোনো বল পাইনি। 20 প্যাকেট করবেন লাগে, তারপরে আপনার কিছুক্ষণ পড়তে নেই, মাথা ধরতে ঝিনঝিন করে আপনার মাথা বাড়ি বাড়তে। অতিরিক্ত গরম, হয়তো কোনো কারণে গুদাম তো বদ্ধ থাকে, ওই গ্যাস কোনো কারণে হয়তো লিক করছে। হঠাৎ করে আমার কিছু লেবার অস্বস্তি ফিল করছে। অ্যালুমিনিয়াম ফসফাইডের একটা বিষক্রিয়া থেকে এই দুর্ঘটনার সৃষ্টিপাত হয়েছে এবং রোগীরা আমাদের কাছে মানে মোটামুটি অজ্ঞান টাইপেরই, অজ্ঞান হয়েই এক ধরনের আমাদের কাছে এসেছে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত আরো 9 জন। সকালে চন্দ্রা নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার পরিবহনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আতঙ্কিত হয়ে রাস্তা পার হতে গিয়ে অপর একটি বাসের নিচে চাপা পড়ে এক নারী পথচারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর আহত 10 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রামের সুমিত নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ইপিজেড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিজিৎ নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার বিকেলে সুমিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রবি। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা। পরে রাত 9:30টায় নগরীর ইপিজেডের আলী শাহ মসজিদ এলাকার একটি বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় সুমিতের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবিকেও আটক করে তারা। এদিকে এই ঘটনায় সুমিতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমার মনে হয় যে এইখানে আরো 3-4 জন জড়িত আছে, কারণ আমার জেলে সাইজ যে পিগনেস, আমার ছেলে ওই ছেলে কখনো একা মারা সম্ভব না। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণ আজকের মতো শেষ হয়েছে। আগামী 6 জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন। এর আগে সকাল 9:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারিক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সকাল 10টা থেকে দুপুর 12:15টা পর্যন্ত 6 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। রমজানে প্রতিটি মার্কেটের সামনের ফুটপাত ও রাস্তা হকার মুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার। দুপুরে সিএমপি কার্যালয়ে রমজানে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। প্রত্যেকটি বিপণী বিতান মার্কেট, এখানে
প্রবেশ পথ অবশ্যই হকার মুক্ত থাকতে হবে। আপনি পুরো ফুটপাত দখল করে দোকান বসাবেন, রাস্তায় গাড়ি চলতে পারবে না, রাস্তারও একটা অংশ দখল করে নেবেন, এটি কিন্তু হবে না। 6 ফিট ফুটপাতের 3 ফিটে আপনি থাকতে পারেন, কিন্তু 3 ফিট আমাকে মানুষ চলাচলের জায়গা দিতে হবে। রাস্তার 1 ইঞ্চি জায়গা আপনি দখল করতে পারবেন না। পাবনার চাটমোহরের রণজিৎ রোজারিও নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতের স্বজনরা জানায়, ফৈলজানা গ্রামের রণজিতের সাথে বিরোধ ছিল পার্শ্ববর্তী নেংরি গ্রামের বাদশা মিয়ার। এরই জের ধরে গতরাতে বাদশা তার লোকজন নিয়ে রণজিতের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রণজিৎকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার পর থেকে বাদশা ও তার সহযোগীরা পলাতক রয়েছে। অন্ধকার সব জায়গায়, পরে এখানে পরে জোরে জোরে কাকাদের ডাকলাম যে কাকা চোর আসছে, পরে এই পাশে থেকে আসছে, তারপর ওরা ধরে নিয়ে আসছে দুয়ারের মধ্যে, তার মানে পুরা রক্তে ভিজে গেছে। বাদশাহ তাদেরকে হুমকি দেয়, অন্য লোকের মাধ্যমে মোবাইলে হুমকি দেয়। বিভিন্ন সময় বাদশাহ বিভিন্ন জায়গায় যায় দাঁড়ায় থাকে। ওই এলাকাতে 4টা বাড়িতে আগুন দেওয়া হয়। এরা আমাদের কাছে বলে যে এই বাদশাই এগুলি করাচ্ছে। খাগড়াছড়িতে 2 শ্রমিক সংগঠনের বিরোধের জের ধরে দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস শ্রমিকরা জানায়, গত 26 মে খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রামের নাজিরহাটের বাস শ্রমিকদের মধ্যে গাড়ির সিরিয়াল নেয়া ও টিকিট কাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গতকাল সকাল থেকে নাজিরহাটের পরিবহন শ্রমিকরা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। ষষ্ঠ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের 1টি এবং পিরোজপুরের 7টি ইউনিয়নের প্রার্থীরা। প্রচারণার গণসংযোগে জমে উঠেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার 7টা ইউনিয়নের পাড়া মহল্লা। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট ও অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটাররা বলছেন, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। পিরোজপুরের 3 উপজেলার 7টি ইউনিয়নের বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সবখানেই চলছে নির্বাচনী আলোচনা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। জেলার 7টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 25 জন, সাধারণ সদস্য পদে 223 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদক এবং সন্ত্রাস দূর হবে, এলাকা শান্তিপ্রিয় হবে। আমরা এমন একজনকে যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিব। যে উন্নয়ন কেরানীগঞ্জে 7 ইউনিয়নের মাটিতে হচ্ছে, সে উন্নয়নের কর্মকাণ্ডগুলো আরো বেগবান হবে, আরো গতি পাবে। বিভিন্ন গণসংযোগ করতেছি এবং সবাই আমাকে ইনশাআল্লাহ সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আছে। সৎ এবং যোগ্য, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যারা আমরা সবসময় কাছে পাই তাকেই আমরা নির্বাচিত করিব। সমাজের মানুষের সুখ দুঃখে পাশে থাকবে সেরকম প্রার্থী আমাদের দরকার। গরিবের যে মর্মতা যে বসবে, রাস্তাঘাট পোলঘাট যে করতে পারবে, আমরা তাকে চাই। দিনাজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নারী সমাজ। সোমবার সকাল 11টায় প্রেস ক্লাবের সামনের সড়কে দিনাজপুর সচেতন নারী সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির পর শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন তারা। এ ঘটনায় বিদ্যালয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান তারা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীর ভুবন মোহন পার্কে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি। এছাড়া নারায়ণগঞ্জ, যশোর, টাঙ্গাইল, কুষ্টিয়া, ঝালকাঠি ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা 15 থেকে 20 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ। দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংকও, মন্তব্য ফরাসউদ্দিনের। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘন্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। জামালপুরে পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ, অস্বীকার পুলিশের। থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নার্সদের ধর্মঘটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। এবং ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।